2023 সালে মুক্তি পাওয়ার পর কোনো বড় মার্কেটিং ছাড়াই চুপচাপ স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসে একটা মুভি, কিন্তু কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যায় আমেরিকার সবচেয়ে বেশি দেখা সিনেমাগুলোর একটা। কারণ এটা কোনো সাধারণ সায়েন্স ফিকশন এলিয়েন মুভি নয়। সিনেমার নাম হচ্ছে নো ওয়ান উইল সেভ ইউ। আর এই পুরো সিনেমার সবথেকে ইউনিক ব্যাপার হচ্ছে এই সিনেমায় কোনো ডায়লগ নেই, কোনো কথোপকথন নেই। প্রতিটা মানুষের অ্যাকশন দেখেই আমরা বুঝি নেই গল্পে কি হচ্ছে। সো আজকের মুভিটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর যদি এমন ইন্টারেস্টিং মুভির গল্প মিস করতে না চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাথে একটা লাইকও করে দিও। তো বন্ধুরা, কথা এখানেই শেষ করে শুরু করছি আজকের সিনেমা। একটা নিঃসঙ্গ বাড়ি ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে আছে। সকালের আলো এখনো পুরোপুরি ফোটেনি, আর সেই বাড়ির ওপরের বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার নাম ব্রাইন। সে নিজের মুখের দিকে তাকিয়ে আছে, জোর করে হাসার চেষ্টা করছে, কিন্তু সেই হাসি কিছুতেই স্বাভাবিক লাগছে না। চোখে যেন একটা অস্বস্তি। তবু সে চেষ্টা করছে, যেন কাউকে বলছে আমি ঠিক আছি, সবকিছু স্বাভাবিক। কিন্তু আয়নায় যে মুখটা ফিরে তাকাচ্ছে সেটা শুধু ভয় আর অস্বস্তিতে ভরা। ব্রাইন একটা দীর্ঘশ্বাস ফেলে চুল ঠিক করে। রাতের গাউন এখনো গায়ে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে আজকের দিনটা অন্যরকম হবে, কিন্তু গভীরে কোথাও সে জানে কোনো দিনই তেমন হয় না। সে নিচে নেমে আসে। তার বাড়িটা অসম্ভব সুন্দর করে সাজানো, প্রতিটা জিনিস তার নিজের হাতে তৈরি। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা হলো সে তার লিভিং রুমের এক কোণে তার গ্রামের একটা ছোট ডায়রোমা বানিয়ে রেখেছে। কাঠ, কাপড় আর তার নিজের হাতে বানানো অসংখ্য ছোট ছোট বার্ড হাউস দিয়ে তৈরি একটা মিনিয়েচার গ্রাম। ব্রাইন এক মুহূর্ত দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে, যেন এটাই তার দুনিয়া, তার তৈরি করা একমাত্র জগৎ যেখানে কেউ তাকে ঘৃণা করে না। সে পেশায় একজন দর্জি। ছোটখাটো ড্রেস বানিয়ে সে কিছু উপার্জন করে। একটা ড্রেস শেষ করে সে সেটাকে যত্ন করে মুড়ে রিবন দিয়ে বেঁধে একটা ছোট থ্যাংক ইউ নোট লিখে পিন করে দেয়, যেন এটা কোনো সাধারণ পার্সেল নয়, কোনো খুব প্রিয় মানুষকে পাঠানো উপহার। তৈরি হয়ে বাইরে বেরোনোর সময় যখন সে সামনের উঠানে পা রাখে, তখন সে দেখতে পায় উঠানের মাঝখানে একটা অদ্ভুত গোলাকার দাগ হয়ে আছে, প্রায় 8 ফুট চওড়া। ঘাসগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য আগুন সেখানে সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে, কিন্তু আসলে আগুনের চিহ্ন নেই, যেন অদৃশ্যভাবে মাঝখান থেকে ঘাসগুলো শুকিয়ে গিয়েছে। ব্রাইন বিরক্ত হয়ে হোস দিয়ে পানি দিতে থাকে, কিন্তু দাগটা যেন একটুও পরিষ্কার হচ্ছে না। সে নিজেকে বোঝায় নিশ্চয়ই কোনো পোকা বা ছত্রাকের কাজ, কিন্তু তার মনের ভেতরে একটা অস্বস্তি জেগে ওঠে, কিছু একটা ঠিক নেই। গাড়িতে উঠে সে আবার আয়নায় নিজের মুখ দেখে। ব্রাইন গাড়িতে করে তার হাতে বানানো ড্রেসগুলো তার কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার জন্য রওনা হয়। তবে মেয়েটা একটু অদ্ভুত, কোনো মানুষ তার সাথে কথা বলে না। আমরা দেখতে পারি ব্রাইন একটা ছেলেকে হাই বলে, কিন্তু সেই ছেলেটা তাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। সে এমনভাবে গা ঢেকে চলছে যেন সে বড় কোনো দোষ করে ফেলেছে, যেন কেউ তাকে চিনে ফেললে বিপদ। পোস্ট অফিসের মেল বক্সের সামনে এসে সে দ্রুত পার্সেলটা ডেলিভারি দিয়ে সে পৌঁছে যায় কবরস্থানে। কবরস্থানে পৌঁছে সে তার মায়ের কবরে ফুল রাখে, মার সাথে কিছুক্ষণ কথা বলে, কিন্তু হঠাৎ তার গা শিরশির করে ওঠে। মনে হয় কেউ তাকে দেখছে। সে ধীরে ধীরে ঘুরে তাকায়। দূরে একটা ফিউনারেল চলছিল। কয়েকজন মহিলা তার দিকে তাকিয়ে ফিসফিস করছে। ব্রাইন তৎক্ষণাৎ আবার নিজের মুখটা লুকিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। সে রাস্তায় একজন বৃদ্ধ মহিলা এবং একজন বৃদ্ধ পুলিশ অফিসারকে দেখতে পায়। তাদের দেখেও ব্রাইন লুকিয়ে পড়ে। আর এই দৃশ্যগুলো দেখে একটা জিনিস তো কনফার্ম, সম্ভবত ব্রাইনের এই মানুষগুলোর সাথে কিছু একটা হয়েছে, নইলে এমনি এমনি তো ব্রাইন আর মুখ লুকিয়ে চলছে না। তারপর ব্রাইন বাড়ি ফিরে আসে। সম্ভবত তার কোনো পার্সেল এসেছে। ব্রাইন উত্তেজিত হয়ে ছুটে গিয়ে বক্সটা তুলে নেয়। ভেতরে অসংখ্য বাবল ওয়েপার ছিল। সে অনেক খুশি মনে সেটা খোলে, আর সে বক্সের ভেতরে ছিল আরেকটা অসাধারণ সুন্দর বার্ড হাউস, তার ছোট্ট গ্রামের জন্য নতুন সদস্য। সে সেটাকে যত্ন করে তার জায়গায় রাখে। ব্রাইনকে আমরা দেখি আনন্দ করতে, তবে তার আনন্দে সঙ্গ দেওয়ার মতন কেউ নেই। সে নাচ করছে, একাই খাওয়া দাওয়া করছে। নিজের হাতে বানানো সেই ডায়রোমাটা, যেখানে তার ছোটবেলার কিছু স্থান রয়েছে, যেমন তার স্কুল, তার খেলার জায়গা, সেগুলোর সে ছবি তুলছে এবং একজনকে সে চিঠি লিখছে। যে মেয়েটাকে সে চিঠি লিখছে তার নাম হচ্ছে মড। তবে সে কোথায় আছে তা এখনো জানা যায়নি, তবে ব্রাইন তাকে খুব মিস করছে।
সেই চিঠিটা পড়ে আমরা জানতে পারি যে ব্রাইন সে মেয়েটাকে মানে মড নামের তার সেই বান্ধবীকে সরি বলছে, তার কাছে ক্ষমা চাইছে। সে নিজে এমন কিছু ভুল করেছে যার কারণে সে নিজেই নিজেকে ক্ষমা করতে পারছে না। তবে কি সেটা? আর এভাবেই ব্রাইনের জীবনটা একা একা কাটে, সম্পূর্ণ একা একটা মেয়ে, তার সাথে না আছে কেউ কথা বলার। তাই সে নিজেকে ব্যস্ত রাখার ভিন্ন ভিন্ন উপায় খুঁজে নিয়েছে। তবে সেই দিন রাতে সবকিছু পরিবর্তন হয়ে যায়। স্বয়ং ব্রাইনের বাড়িতেই এক অপ্রত্যাশিত অতিথির আগমন হয়। হঠাৎ তার বাড়ির সব আলো একসাথে জ্বলে ওঠে, টিভি, রেডিও সবকিছু এক নিমিষে চালু হয়ে যায়। আর ঠিক তার পরের মুহূর্তে সবকিছু আবার নিভে যায়। পুরো বাড়ি অন্ধকার আর ভয়ানক নীরবতায় ডুবে যায়। হঠাৎ একটা বড় ঝাপটা হাওয়া এসে তার মুখে লাগে। বাইরে ট্রাশ ক্যানে কিছু একটা ধাক্কা খায়। ব্রাইন চমকে উঠে বসে, আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু বিদ্যুৎ নেই। ব্রাইন ভয়ে সামনে ঝুঁকে দেখার চেষ্টা করে, কিন্তু যা দেখে সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। কেউ একজন এই রাতে ব্রাইনের বাড়িতে এসে পৌঁছেছে যখন ব্রাইন ঘুমাচ্ছিল, কিন্তু সে কোনো মানুষ না। স্বাভাবিকভাবে সে একা একটা মেয়ে ভয় পেয়ে দ্রুত লুকিয়ে পড়ে। আর তখন সে সেই যন্ত্রটা বা ক্রিয়েচারটাকে দেখতে পায়। আর অবভিয়াসলি সেটা হচ্ছে একটা এলিয়েন। তবে এলিয়েনটি দেখতে হলিউড সিনেমার আইডিয়াল এলিয়েন দেখতে যেমনটি হয়, মোটামুটি আজ থেকে প্রায় 50 বছর আগে মানুষেরা এলিয়েন বলতে যে মুখটাকে ভাবত, এই এলিয়েনটি দেখতে ঠিক তেমনই। তবে ব্রাইন সে তো প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছে। তার ঘরে লম্বা একটা এলিয়েন ঘুরে বেড়াচ্ছে। ব্রাইন খুব আস্তে আস্তে খাটের নিচে ঢোকার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই প্রাণীটা দ্রুত এগিয়ে এসে খাটের ওপর লাফিয়ে পড়ে। খাটের স্প্রিং চেপে যায় ব্রাইনের মাথার ঠিক ওপরে। অবশেষে এলিয়েনটা খাট থেকে নেমে পড়ে। তার পা ব্রাইনের সামনে এসে দাঁড়ায়। কয়েক সেকেন্ড পর তার আঙ্গুলগুলো অদ্ভুতভাবে উপরে উঠে যায়, যেন কোনো পোকার পা। তারপর নিঃশব্দে জানালার দিকে এগিয়ে যায়। বাইরে তাকিয়ে হঠাৎ এলিয়েনটি জোরে ডেকে ওঠে। ব্রাইন ভয়ে কেঁপে ওঠে। তারপর এলিয়েনটি সহজেই দোতলার জানালা দিয়ে লাফিয়ে বাইরে চলে যায়। ব্রাইন অনেকক্ষণ সেখানেই চুপ করে থাকে। তারপর খুব আস্তে আস্তে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। জানালার কাছে গিয়ে দ্রুত জানালাটি বন্ধ করে লক করে দেয়। সে কার্লিং আয়রনটা হাতে নিয়ে বেসবল ব্যাটের মতো শক্ত করে ধরে আবার হলরুমে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে এসে দেখে নিচের ফ্রন্ট ডোর এখনো খোলা। চাঁদের আলো সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সে দ্রুত নিচে নেমে দরজা বন্ধ করে লক লাগিয়ে দেয়। পিছিয়ে আসতে আসতেই হঠাৎ ঘরের সব আলো জ্বলে ওঠে। টিভি, রেডিও সবকিছু একসাথে প্রচন্ড জোরে চালু হয়ে যায়। ব্রাইন ভয়ে চিৎকার করে ওঠে। সে দৌড়ে গিয়ে টিভির প্লাগ খুলে ফেলে। রেকর্ড প্লেয়ার বন্ধ করতে গিয়ে দেখে সেটা পাগলের মতো ঘুরছে। রেডিওর চ্যানেলগুলো দ্রুত বদলাচ্ছে। ব্রাইন কোনো মতে সবকিছু আনপ্লাগ করে, কিন্তু যখন সে লাইটের সুইচ বন্ধ করতে যায় তখন সে সিঁড়ির ওপরে লম্বা দুটো ধূসর পা দেখতে পায়। এলিয়েনটি ব্রাইনের ঘরটা ভালো মতো তল্লাশি করছে। ইভেন এলিয়েনগুলো জানে যে মানুষদের যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে। তাদের মধ্যে সম্ভবত টেলিকেনেটিক পাওয়ার রয়েছে, কোনো একটা শক্তি রয়েছে যার কারণে তারা ইলেকট্রনিক্সের জিনিসগুলো কন্ট্রোল করতে পারছে, যেমন লাইটস, টিভি বা অন্যান্য জিনিসগুলো। আর এভাবেই সে বাড়িতে একটা চোর পুলিশের খেলা শুরু হয়ে যায়। ব্রাইন অন্ধকারে ফিরে আসে। তার ছোট্ট বার্ড হাউসের গ্রামের সামনে দাঁড়ায়। ছোট ছোট আলোগুলো জ্বলছে, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে সেগুলো অদ্ভুতভাবে ব্লিঙ্ক করছে। ওপর থেকে একটা শব্দ আসে। ব্রাইন ওপরে তাকিয়ে দেখে সে ছায়াটা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। সে দ্রুত পাওয়ার স্ট্রিপ আনপ্লাগ করে। ছোট্ট গ্রামের আলো নিভে যায়, কিন্তু সিঁড়ির ছায়াটা নড়ে না। ব্রাইনের চোখ পড়ে কিচেনের ল্যান্ডলাইনের দিকে। সে দেয়াল ঘেঁষে ঘেঁষে কিচেনে ঢোকে। পিঠ দেয়ালে লাগিয়ে ধীরে ধীরে উঠে ফোনটা তুলে নেয়। আর সাথে সাথে ফোন থেকে ভয়ঙ্কর চিৎকার বের হয়। ব্রাইন চমকে ফোনটি নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই পুরো বাড়ি পাগল হয়ে যায়। কিচেনের দরজা বারবার ধাক্কা খেয়ে খুলছে, বন্ধ হচ্ছে। কাঁচ ভাঙছে, আলো স্টোভের মতো জ্বলছে, নিভছে। ফ্রিজের দরজা বারবার খুলছে, বন্ধ হচ্ছে। ব্রাইন কান চেপে ধরে। আর তখনই দেখে সিঁড়ির সে ছায়াটা নড়ছে। এবার সেটা তার দিকে দৌড়ে আসছে। ব্রাইন চারদিকে তাকিয়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে। সে ফ্রিজের পাশের ছোট্ট কোণে ঝাঁপিয়ে পড়ে। ফ্রিজের দরজা বন্ধ করে নিজেকে ছোট করে গুটিয়ে নেয়। আর ঠিক তখনই সবকিছু আবার শান্ত হয়ে যায়। শুধু ফোনটা দেয়ালে ঠক ঠক করে যাচ্ছে। ব্রাইন খুব আস্তে মুখ বাড়িয়ে দেখে ফোনটা এখনো ঝুলছে।
আর হঠাৎ অন্ধকার থেকে একটা লম্বা হাড়ের মতো আঙ্গুল বেরিয়ে এসে ফোনটা তুলে রিসিভারে রেখে দেয়। এই দেখে ব্রাইনের চোখ বড় বড় হয়ে যায়। জানালার প্রতিফলনে সে দেখে সেই এলিয়েনটা তার দিকেই তাকিয়ে আছে। তারা দুজনেই পরস্পরের প্রতিফলনের দিকে তাকিয়ে আছে। ব্রাইনের তখন বমি পেয়ে যায়। হঠাৎ ফ্রিজের দরজা আস্তে আস্তে খুলে যায়, সোনালি আলো বেরিয়ে আসে। ব্রাইন নিজের মুখ চেপে ধরে। ব্রাইন দরজার নিচ থেকে কয়েকটা কুৎসিত আঙুল দেখতে পায়, সেগুলো নড়ছে। এলিয়েনটা তার পেছনে ক্রাচ করে আসে, যেন তার সাথে খেলছে, তাকে ভয় দেখাচ্ছে। এবার ব্রাইনের ভয়টা রাগে পরিণত হয়ে যায়। ব্রাইনের চোখে এখন শুধু রাগ। ভয়টা এখনো আছে, কিন্তু সেটা আর তাকে প্যারালাইজ করতে পারছে না। সে জানে এই প্রাণীটা তাকে নিয়ে খেলছে, ইচ্ছে করে ভয় দেখাচ্ছে। আর সে এটাও জানে তাকে বাঁচতে হলে যেভাবেই হোক এই প্রাণীটাকে মেরে ফেলতে হবে। ব্রাইন ফ্রিজের দরজায় প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে এলিয়েনটাকে পেছনে ঠেলে দেয়। তারপর খালি পায়ে দৌড়াতে শুরু করে। পেছনে এলিয়েনের কালো চোখ দুটো শান্তভাবে তার দিকে তাকিয়ে থাকে, যেন এটা কোনো খেলারই অংশ। ব্রাইন ফ্রন্ট ডোরের দিকে ছুটতে থাকে। তখন হঠাৎ সব আলো, টিভি, রেডিও সবকিছু অস্বাভাবিকভাবে জোরে চালু হয়ে যায়। বাল্বগুলো ফেটে যেতে লাগে। পোলারয়েড ছবিগুলো বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। টিভির স্ক্রিন পড়ে যায়। রেকর্ড প্লেয়ারের স্পিকার ফেটে যায়। কাচের বৃষ্টির মধ্যে ব্রাইন চিৎকার করে দৌড়াতে থাকে। ব্রাইন মেঝেতে পড়ে যায়। সে কোনো মতে উঠে বসার চেষ্টা করছে। তখন পেছন থেকে এলিয়েনটা তার দিকে এগিয়ে আসছিল। ব্রাইন টেবিলের নিচে ঢোকার চেষ্টা করে, যেখানে তার ছোট্ট বার্ড হাউসের গ্রামটা ছিল। কিন্তু এলিয়েনটা শুধু একটা আঙুলের ইশারায় টেবিলটা সরিয়ে দেয়। পুরো গ্রামটা ভেঙে চুরমার হয়ে যায়। ব্রাইন পালাতে চায়, তবে সে ব্যর্থ হয়। এলিয়েনগুলোর কাছে আছে টেলিকিনেটিক পাওয়ার। তারা তাদের মনের শক্তি এবং হাতের নানান গেস্টারের মাধ্যমে যে কোনো জিনিসকে তুলতে পারবে, কন্ট্রোল করতে পারবে। সো সেই এলিয়েনটা নিজের পাওয়ারকে ইউজ করে ব্রাইনকে নিজের কাছে টানতে থাকে। তবে ব্রাইনের হাতে সে বার্ড হাউসের একটা ভাঙা টুকরো ছিল, যেটা দিয়ে সে সরাসরি সেই এলিয়েনটার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে। মানে ছুরির মতো সেটা সেই এলিয়েনটার মাথায় ঢুকিয়ে দেয়। আর ফলস্বরূপ সে এলিয়েনটা সেখানেই মারা যায়। পরের দিন সকালবেলা ব্রাইন সেভাবেই সেখানেই চোখ খুলে বসে রয়েছে। সারা রাত সে ঘুমাতে পারেনি। সে শুধু মেঝেতে পড়ে থাকা সেই ধূসর শরীরটার দিকে তাকিয়ে রয়েছে। ব্রাইনের প্রথম কাজ হচ্ছে মানুষদের সাহায্যের জন্য ফোন করা। তাই সে ফোনের কাছে গিয়ে 911-এ ডায়াল করে। কিন্তু ফোনের কানেকশন নেই, বাড়িতে বিদ্যুৎ নেই, ল্যাপটপও চালু হচ্ছে না। সে যে গাড়ি নিয়ে পালাবে সেটাও চালু হচ্ছে না। হয়তো সেই এলিয়েনটা বা এলিয়েনগুলো তার বাড়ির সম্পূর্ণ ইলেকট্রিসিটি কাট করে দিয়েছে। ব্রাইন তারপর একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে সাইকেল নিয়েই বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। তার যাত্রাপথে সে লক্ষ্য করতে পারে যে তার সেই ছোট্ট গ্রামে মোটামুটি সব মানুষ উধাও, এবং সেখানে ঘাসের মধ্যে ছোট ছোট চাকার মতো চিহ্ন রয়েছে, যেগুলো অবভিয়াসলি সে এলিয়েনগুলোর কারণে হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমরা একটু পরে দেখব। সো ব্রাইন শহরে গিয়ে পৌঁছায়। পুলিশ স্টেশনে গিয়ে ভেতরে ঢুকতেই মুখের সামনেই সে তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ মডের মা কলিন্সকে দেখতে পায়, এবং সাথে ছিল সেখানকার পুলিশ চিফ। ব্রাইন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মিসেস কলিন্স সোজা তার মুখে থুতু ছুঁড়ে দেয়, এবং এর থেকে আবারও বোঝা যায় যে ব্রাইনের সাথে সম্ভবত কিছু একটা হয়েছে। ব্রাইন এমন কিছু একটা করেছে যে কারণে সে কাউকে মুখ দেখাতে পারে না। সে সেখানে গিয়েছিল সেই এলিয়েনটার ব্যাপারে রিপোর্ট করতে। তবে তার সাথে যে কাণ্ডটা হয় সেটা দেখার পর সে সেই স্থান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। সে কাউকেই তার মুখ দেখাতে পারছে না সে টাউনে, যদিও তার গ্রামে তো আর কোনো মানুষজনই নেই। অলরেডি সে দেখেই এসেছে সে গ্রামে থেকেও বা তার কি লাভ। তাই সে একটা বাসে চেপে সে শহর চুপচাপ ছেড়ে বেড়ানোর চেষ্টা করে। তবে সে বাসে থাকা অন্যান্য প্যাসেঞ্জার্সগুলো তার উপর আক্রমণ করা শুরু করে। তবে সে প্যাসেঞ্জার্সগুলো কিন্তু অচেনা না, ব্রাইন তাদের চিনে। যাদের মধ্যে একজন হলো সেই মেলম্যান। সে মানুষগুলো আর মানুষের মতো আচরণ করছে না। তাদের মুখ থেকে এক ধরনের জন্তুর মতো আওয়াজ বের হচ্ছে, এবং তাদের গলায় কিছু যেন একটা আটকে রয়েছে, যেন একটা কোনো পরজীবী, কোনো প্যারাসাইট, যেটা সেই মানুষগুলোকে জন্তুর মতো আচরণ করতে বাধ্য করছে। যাই হোক, সেই মেলম্যান ব্রাইনকে ধরার চেষ্টা করে। তবে ব্রাইন কোনো মতে সেখান থেকে নিজের জীবন বাঁচিয়ে একটা অন্য স্থানে নেমে যায় এবং সেখান থেকে পালিয়ে চলে যায়। সামনেই ছিল একটা কবরস্থান, যেখানে ব্রাইনের বেস্ট ফ্রেন্ড অর্থাৎ মডকে কবর দেয়া হয়েছিল। তার প্রিয় বন্ধু মারা গিয়েছে।
তবে কিভাবে সেটা এখনো জানা বাকি রয়েছে। তবে ব্রায়ান লক্ষ্য করতে পারে আকাশে একটা মেঘ ধেয়ে আসছে তার দিকে। তবে মেঘটা খুব আনন্যাচারাল। অবশ্যই সেটা কোনো মেঘ না, বরং একটা বৃহৎ স্পেসশিপ। তবে সেটা একটা না, বরং কয়েকটা বড় বড় স্পেসশিপ সে টাউনের দিকে এগিয়ে আসছে। ব্রায়ান এখন কোথায় পালাবে? সেই টাউনের অন্যান্য মানুষগুলো তারাও এখন ইনফেক্ট হয়ে গিয়েছে। তারা জন্তু জানোয়ারের মতো আচরণ করছে। তার প্রতিবেশী তারাও আকাশের দিকে হাত দেখিয়ে এক অদ্ভুত আওয়াজ করছে। বেচারি ব্রায়ান সে বুঝে গেছে সে ফেঁসে গেছে। সে প্রাণপণে তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে, একমাত্র জায়গা যেখানে সে লুকাতে পারে। আর অবশ্যই সে একটা এলিয়েনকে হত্যা করেছে। এখন সে এলিয়েনের পরিবারের লোক, তার বন্ধু বান্ধব তো আসবেই, কিন্তু ভেতরে ঢুকতেই একটা ভয়ানক গন্ধ তার নাকে এসে লাগে। লাশটা এখনো মেঝেতে পড়ে আছে, কিন্তু কম্বলটা সরানো, অর্ধেক খোলা। আর সে এলিয়েনটার মুখ থেকে একটা শুকনো আঠালো ট্রেল বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। আর একটা বৃহৎ স্পেসশিপ ব্রায়ানের বাড়ির উপরে এসে দাঁড়িয়েছে। ব্রায়ান দ্রুত বাড়ির সব দরজা জানালা সবকিছু সিল করে দেয়। কিচেন থেকে বক্স কাটার, ক্যান্ডেল লাইটার নেয়, ওভেন চালু করে গ্যাস ছেড়ে দেয়, 4টে পাত্রে পানি গরম করতে দিয়ে দেয়, মোমবাতি জ্বালায় এবং ফায়ার প্লেস দুটোতেও আগুন দেয়। বাথরুমে শাওয়ার চালু করে গরম পানি ছেড়ে দেয়। এখন তার বাড়ি একটা ছোট্ট দুর্গ, কিন্তু এতে কোনো কাজের কাজ হয় না। আমরা লক্ষ্য করতে পারি ব্রায়ানের ঘরের ভেতরে একটা ব্লু কালারের আলো আসে, যে আলোর মধ্য দিয়ে সে মৃত এলিয়েনটার দেহটা ভেসে ভেসে বাইরে বেরিয়ে যায়। এখন একটা ছোট এলিয়েনকে পাঠানো হয়েছে ব্রায়ানকে ধরার জন্য। তারপরে আবার সে বাড়িতে লুকোচুরি শুরু হয়, মানে সেই চোর পুলিশের খেলা। ব্রায়ান বহুবার লুকানোর চেষ্টা করছে। সেই এলিয়েনটা প্রত্যেকবার ব্রায়ানকে হাতে নাতে ধরেও ফেলছে। সে যদি ব্রায়ানকে সরাসরি মেরে ফেলার চেষ্টা করত, সে করতে পারত, কিন্তু সে সেটা করছে না। এবং ব্রায়ানের হাতে তার একটা ছবি দেখতে পায়। সে এলিয়েনটা ছবিটি মন দিয়ে দেখে। ছবিটা ছিল ব্রায়ান এবং তার বেস্ট ফ্রেন্ড মডের ছোটবেলার ছবি। সম্ভবত এলিয়েনটা ব্রায়ানকে বোঝার চেষ্টা করছে, তাকে জানার চেষ্টা করছে। অন্যদিকে সে বাড়িতে আরো একটা ছোট এলিয়েনকেও পাঠানো হয়েছে। সে আবার একটু উত্তেজিত, মানে শান্তশিষ্ট না। সে রীতিমতো ব্রায়ানকে খুব জ্বালাতন করে। ব্রায়ান তার হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এমনকি ওভেনে বসানো গরম পানিও তার ওপর ঢেলে দেয়। এলিয়েনটা চিৎকার করে পিছিয়ে যায়। এলিয়েনটা ফ্রিজের পাশে সেই ছোট কোণে লুকিয়ে পড়ে, যেখানে আগে ব্রায়ান লুকিয়েছিল। সে এলিয়েন স্পেসশিপের ব্লু কালার আলোটা, যেটা প্রত্যেকটা জিনিসকে টেনে নিতে পারে, সেটাতে কিন্তু আবার সে এলিয়েনগুলোর কোনো সমস্যা হয় না। মানে ব্রায়ানের হাতে থাকা একটা বড় প্যান যেটা মেটালের, সেটা রীতিমতো দুমড়ে মুচড়ে যায়, কিন্তু এলিয়েনগুলোর সেটাতে কিছুই হয় না। বাট স্টিল ব্রায়ান সাহসের সাথে সেই এলিয়েনটার সাথে লড়াই করে অবশেষে সেই এলিয়েনটাকে হত্যা করে সেখান থেকে পালায়। তবে সেখানে তো আর একটা এলিয়েন নেই, অনেকগুলো অনেক ধরনের এলিয়েন রয়েছে সেখানে। এই যেমন একটা বৃহৎ বাড়ির আকারের একটা এলিয়েন, হাত পা গুলো বিশাল লম্বা লম্বা। সেও লুকিয়ে লুকিয়ে ব্রায়ানের দিকে নজর রাখছে, মোটামুটি ভাবে যেন ব্রায়ান তাদের কাছে একটা মোস্ট ওয়ান্টেড মানুষ হয়ে গিয়েছে। তবে সেখানে তখনই সেই মেইলম্যানটি চলে আসে, যে এখন এলিয়েনদের হয়েই কাজ করছে। সে ব্রায়ানকে ধরে রাখে। অন্যদিকে সেই লম্বা এলিয়েনটা অদ্ভুতভাবে তার হাত নাড়াচাড়া করছে। তখনই একটা স্পেসশিপ এসে সেই ব্লু কালারের আলোটা নিচে ফেলে, যার মাধ্যমে ওটা সবকিছু টেনে সেই স্পেসশিপের মধ্যে নিয়ে নেয়। তবে তার আগেই ব্রায়ান চালাকি করে সেখান থেকে সরে যায়। সে বিশাল আকৃতির এলিয়েন স্পেসশিপগুলোতে হয়তো আরো হায়ার র্যাঙ্কিং এলিয়েন্সগুলো রয়েছে, এবং নিচে যাদের পাঠানো হয়েছে হয়তো তারা সে এলিয়েনগুলো থেকে কম শক্তিশালী। তবে তারা তো ব্রায়ানকে ধরে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। সে কারণে সেই বৃহৎ লম্বা এলিয়েনটা নিজেই ব্রায়ানকে ধরার চেষ্টা করে। ব্রায়ান একটা গাড়ির মধ্যে লুকিয়ে যায় এবং এলিয়েনটিকে আসতে দেখে পরে সেখান থেকে বেরিয়ে যায়। তবে প্রাণীটা তার পেছনে ঢোকার চেষ্টা করলে তার বিশাল শরীর গাড়ির ভেতরে আটকে যায়। এলিয়েনটি ছটফট করায় তার একটা হাত গাড়ির ফ্লোর ফুটো করে গাড়ি থেকে তেল লিক করতে শুরু করে। আর সেই সুযোগে ব্রায়ান সে গাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর সেই বৃহৎ এলিয়েনটা সেও মারা যায়। মোটমাট কথা, এতগুলো এলিয়েন পাঠিয়ে সেই ব্লু কালার আলো দিয়ে কোনোভাবেই তারা ব্রায়ানকে তো ধরতে পারছে না। তবে ব্রায়ানের বাড়িতে আরো একটা এলিয়েনও ছিল, মনে আছে তো? যে ব্রায়ানের বাড়িতে ব্রায়ান এবং মডের ছোটবেলার ছবিটি লক্ষ্য করছিল। সে কিন্তু ব্রায়ানের ওপর আর আক্রমণ করেনি, সে বরং ব্রায়ানকে জানার চেষ্টা করছে। এলিয়েনটি ব্রায়ানের সেই ঘরে রয়েছে যেখানে ব্রায়ান তার বন্ধুর ছোটবেলার সব স্মৃতিগুলো রেখে দিয়েছে, তাদের পুরনো চিঠি, তাদের ছবি, সবকিছু।
এবং সেই এলিয়েনটা সবকিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সেই এলিয়েনটা জানে যে ব্রাইন সেই ঘরেই লুকিয়ে রয়েছে এবং তার উপর আক্রমণ করবে। তবে সে ব্রাইনকে শুধু ধরতে আসেনি, তার ব্যাপারে জানতে এসেছে। ব্রাইন একটা অস্ত্র নিয়ে চুপি চুপি তার পেছনে উঠে দাঁড়ায়, কিন্তু এলিয়েনটা আঙুলের ইশারায় তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং ফাইনালি তারা ব্রাইনকে নিজেদের আয়ত্তে আনতে পেরেছে। এবার রেড কালারের একটা বিন দিয়ে তারা ব্রাইনকে একেবারে আটকে রেখেছে। সে এলিয়েনটা তারপর সেখানে চলে আসে। সে নিজের মুখের ভেতর থেকে একরকম প্যারাসাইট বের করে, যেগুলো দিয়েই তারা অন্যান্য মানুষগুলোকে নিজেদের কন্ট্রোলে করে রেখেছে। সেরকমই একটা প্যারাসাইট ব্রাইনের গলার মধ্যে ঢুকে যায়। পরের দিন সকালবেলা ব্রাইনের হুঁশ আসে এবং সবকিছু একদম ঠিকঠাক, যেন কিছুই হয়নি। সে তার লিভিং রুমে এসে দেখে তার ছোট্ট বার্ড হাউসের গ্রাম আবার পুরোপুরো অক্ষত অবস্থায় রয়েছে, ঠিক আগের মতো। এবং সে নিজের চোখের সামনে তার বেস্ট ফ্রেন্ড মটকে দেখতে পায়। সে বুঝে যায় যে এগুলো সব তার কল্পনা। সে গলার ভেতর থেকে সেই প্যারাসাইটটাকে টেনে বের করে এবং আসল দুনিয়ায় ফিরে আসে। চারপাশটা শুধু এই এলিয়েনরাই সম্পূর্ণ ঘিরে রেখেছে, আকাশ জুড়ে শুধু ইউএফও। ব্রাইন তার গলা থেকে যে প্যারাসাইটটাকে বের করেছিল সেটা আচমকা ট্রান্সফর্ম হয়ে ব্রাইনের মতোই আরেকটা মানুষের রূপ নিয়ে নেয়, অর্থাৎ আরেকটা মেয়ের আকার নিয়ে নেয়। হয়তো এটা সেই এলিয়েনগুলোর এক প্রকার ক্লোরিন প্রসেস, মানে মানুষদের সরাসরি তো তারা কাজ করতে পারবে না, সে কারণে মানুষদের ক্লোন বানিয়ে সেগুলোকে দিয়ে তারা হয়তো কিছু কাজ করাতে পারবে। তবে অরিজিনাল ব্রাইন তার কি হবে? সে ক্লোন ব্রাইন অরিজিনাল ব্রাইনকে মারার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। অরিজিনাল ব্রাইনের কাছে একটা ছুরি ছিল, যেটা দিয়ে সে ক্লোন ব্রাইনকে হত্যা করে ফেলে। তবে অবশেষে অনেক লুকোচুরির পরে ফাইনালি সেই ইউএফও ব্রাইনকে টেনে নিজের ভেতর নিয়ে নেয়। ব্রাইনকে ফাইনালি সেই এলিয়েনরা ধরতে পেরেছে। এবার তারা ব্রাইনের মস্তিষ্কের ভেতরে দেখবে, তারা দেখবে ব্রাইনের মাথায় কি চলছে, সে কি ভাবছে, তার সাথে আসলে কি হয়েছে, কেন সে এই টাউনের মানুষদের থেকে একটু আলাদা। ব্রাইনকে একটা সিমুলেশনের মধ্যে পাঠানো হয়, একটা কাল্পনিক দুনিয়া, যেখানে ব্রাইন স্পষ্ট নিজের অতীতকে নিজের সামনে দেখতে পারছে। সে তখন ছোট ছিল, তার মা তখনও জীবিত ছিল, তবে তার বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, কারণ সেদিন ব্রাইন এমন একটা কাজ করেছিল যেটার গিল্ট তার ভেতরে এখনো রয়ে গেছে, আর যার কারণেই সে কাউকে মুখ দেখাতে পারে না। ব্রাইনের সাথে তার বেস্ট ফ্রেন্ড মডের সাথে একটা তর্ক হয়েছিল, আর তখনই ভুলবশত ছোট ব্রাইন পাথর দিয়ে মডের মাথায় আঘাত করে, আর মড তখন সেখানেই মারা যায়। এবং এই একটা ভুল ব্রাইনের সম্পূর্ণ দুনিয়াটা বদলে দিয়েছে। গল্পটা শুরুও যখন হয় তখনও দেখি যে ব্রাইনের ঘরটা সম্পূর্ণ বাড়িগুলো থেকে আলাদা, একটা ফাঁকা জায়গায়। প্রায় একটা দশক কেটে গেছে, কিন্তু কিছুই চেঞ্জ হয়নি। সেই ঘটনা কেউ ভুলেনি, এখনো ব্রাইনকে কেউ ক্ষমা করেনি। যেখানে ব্রাইন কিন্তু প্রতিটা দিন সাফার করছে, সে নিজে প্রচন্ড কষ্ট করছে এবং সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। তা সত্ত্বেও কেউ তার সাথে কথা বলে না। সে এলিয়েনগুলো ব্রাইনকে এখন সম্পূর্ণভাবে জেনে গেছে। তাকে সম্পূর্ণ এক্সামিন করার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে ব্রাইনের সাথে তারা এখন কি করবে, এবং তারা ব্রাইনকে কিছুই করে না, জাস্ট ছেড়ে দেয় তার মতো। ব্রাইনকে পুনরায় নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। পরের দিন সকালবেলা খুব সুন্দর একটা সকাল। ব্রাইন একদমই ফ্রেশ মোডে প্রতিদিনের মতোই সম্পূর্ণ এনার্জি নিয়ে তার দিনটি শুরু করছে। আর এবার তার সাথে কথা বলার জন্য প্রচুর মানুষ রয়েছে। প্রতিটা মানুষই তার সাথে কথা বলছে, তার কথার রিপ্লাই দিচ্ছে। মোটামুটি প্রায় এক দশক ধরে ব্রাইন যে স্বপ্নটা দেখেছিল সেটা এখন ফাইনালি বাস্তবে পরিণত হয়েছে। এখন সে গল্প করতে পারবে, আনন্দ করতে পারবে, নাচ করতে পারবে, আর অবশেষে সে নিজেকে ক্ষমা করতে পারবে। তবে মানুষেরা এত তাড়াতাড়ি কি তাকে ক্ষমা করে দিল? ওয়েল, অবশ্যই না, কারণ সেখানে আর মানুষদের কোনো অস্তিত্বই তো নেই। ব্রাইন বাদে প্রত্যেকেই সে এলিয়েনদের বানানো ক্লোনগুলো, এবং আকাশ জুড়ে সে ইউএফও গুলো ঘুরে বেড়াচ্ছে। পুরো শহরটা এলিয়েনগুলো দখল করে নিয়েছে, তারা শুধু ব্রাইনকে ছেড়ে দিয়েছে। তবে প্রশ্ন হলো কেন? ব্রাইন তো তাদের অনেকগুলো এলিয়েনকে হত্যা করেছে, তবে ব্রাইন কেন এত স্পেশাল? আসলে এই মুভির কাহিনীটা কোনো এলিয়েন বা সায়েন্স ফিকশন নিয়ে নয়, বরং ব্রাইনকে নিয়ে। আমরা পুরো মুভিটা ব্রাইনের নজরেই দেখেছি। এলিয়েনগুলো যখন ব্রাইনের ওপর এক্সামিনেশন করছিল তখন তারা বুঝতে পেরেছিল ব্রাইন আসলে অনেকটা তাদের মতোই, কারণ ব্রাইনে টাউনে একটা এলিয়েনের মতোই তো ছিল। না তার সাথে কেউ কথা বলতো, না তার সাথে কোনো ভালো ব্যবহার করত, মানে মোটামুটি তার যে অস্তিত্ব ছিল এটাই কেউ মানত না। আর এলিয়েনগুলো তাকে সেটাই দিয়েছে যা সে এক দশক ধরে চাইছিল। সে মানুষদের সঙ্গ চেয়েছিল,
আর সে ফাইনালি সেটা পেয়েছে। সে যে ভুলটা করেছিল তার অনুশোচনা এখনো তার ভেতরে রয়েছে, আর এলিয়েনগুলো সেটাই লক্ষ্য করেছে। মানে এটা শুধু এলিয়েন মুভি না, এটা আসলে নিজের অতীতের ভুল মেনে নিয়ে বেঁচে থাকার গল্প।